Okay, very good. আচ্ছা আমরা কইছিলাম, দাঁড়াও ওপেন করে নিই। আচ্ছা আমাদের লেকচার 4 তো শেষ হয়ে গেছে না? হ্যাঁ, লেকচার 4 তো শেষ। এই ওপেন হয় না কেন লেকচার 4? কি ব্যাপার? Okay, আচ্ছা দাঁড়াও। আচ্ছা লেকচার 4 তো আমাদের শেষ। লেকচার 4 থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? Anyone have any question from lecture 4? পড়ি নাই স্যার, সো কোয়েশ্চেন আছে নাকি জানি না। হ্যাঁ, এখনো পড়ো নাই? এটার কাজ করছো? 2 দিন পর কুইজের পরীক্ষা। অ্যাসাইনমেন্ট ছিল অন্য জিনিসের স্যারের জন্য। হয় কি? কি অ্যাসাইনমেন্ট কি একটু বেশি হয়ে যাচ্ছে? স্যার কুইজের ডেডলাইনস থাকে তো তো একটার পর একটা একটা কুইজে 3-4টা করে লেকচার দিয়ে দিচ্ছে, তো বিকামস হার্ড। ওকে, আচ্ছা তো আমি তো এখন অ্যাসাইনমেন্টই দেইনি, কি অবস্থা? স্যার লাস্ট কুইজের তো পাইনি তো। ও, লাস্ট কুইজের মার্ক এখন আমি দেইনি, এই জন্য পাওনি আর কি। পেয়ে যাবো, হ্যাঁ ইনশাল্লাহ এই উইকেন্ডে আর কি। ওকে স্যার, আপনি কিছু মানে ওই প্রবলেমস গুলো লাস্ট হ্যাঁ হ্যাঁ। লেকচারে কিছু প্রবলেমস এর ওয়ার্কশিট একটু দিতে বলেছিলাম আমরা সবাই, ওটা কি দেওয়া পসিবল? ম্যাথসের। ও ম্যাথসের। আচ্ছা ম্যাথসের যেটা হচ্ছে ইয়ার বইতে তোমার লেলিঞ্জারের বইটা আছে না? হুম। তো ওইটা কি শেয়ার করছিলাম আমি তোমাদের সাথে, লেলিঞ্জারের বইটা? না। ওকে, শেয়ার করি নাই না। আচ্ছা আমি গুগল ক্লাসরুমে দেখি, ওটা তো বাক্সে শেয়ার করা যায় না, বাক্সে অত বড় ফাইল আপলোড করা যায় না আর কি। হ্যাঁ, কি আমি বলে দেখি স্যার, আমরা তো অনেক বড় বড় বুকস দেখলাম। আই মিন, বাক্সে। হ্যাঁ 310-এ 3টা বুকস আপলোড দিছে। ওকে আচ্ছা, যাই হোক আমি কেন জানি সামহাও বাক্সে ওইটা, আচ্ছা ওইটা মনে হয় গুগল ইয়া থেকে লিংক করে দেওয়া হয় আর কি। হ্যাঁ, ড্রাইভ থেকে মেবি, আই এম ড্রাইভ নট শিওর। থেকে। হ্যাঁ, তো আমারটা একটু প্রবলেম করতেছিল ওইটা আমি হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দিব আর কি। ঠিক আছে। ওকে স্যার। ওই 3টা বই আছে ওই এর মধ্যে, লেলিঞ্জারের বইতে তোমরা হচ্ছে অনেকগুলো প্রবলেম পাবাই এখানে। ওকে, সো ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম দেয়ার। ওইটা আমি আপলোড করে দিব। ওকে, দেন হচ্ছে তাহলে আমরা লেকচার 5 ওপেন করি। আচ্ছা লেকচার 5 4 তো পড়ো না, লেকচার 5 থেকে পড়ছো নাকি? 4 যেহেতু পড়ো নাই, সো আই গেস লেকচার 5 ও পড়ো নাই। আচ্ছা লেকচার 5 একটু আমি তাহলে একটু ব্রিফ দিই আর কি। হ্যাঁ, এটা তুলনামূলক অনেক সহজ লেকচার, এবং এখানে কোনো ইয়া নাই, ওই ইকুয়েশন ডেরাইভেশন বা এই টাইপের কিছু নাই। জাস্ট হচ্ছে এই বাই সাবস্ট্রেট রিঅ্যাকশন কি, এইটার জন্য এইটার ব্যাপারে একটু আইডিয়া নেওয়া আর কি। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে এমনিতে এই যে এনজাইমেটিক যে রিঅ্যাকশন গুলো আছে, এগুলো আমরা হচ্ছে নাম দেই আর কি। ধরো বেসড অন হাউ মেনি রিঅ্যাক্টেন্টস আর দেয়ার, হাউ মেনি প্রোডাক্টস আর ফর্মিং, এর উপর বেসড করে আমরা এদের হচ্ছে ডিফারেন্ট নাম আছে। যেমন মনোসাবস্ট্রেট রিঅ্যাকশনে একটা সাবস্ট্রেট থাকে। ঠিক আছে। তারপরে কিছু রিঅ্যাকশন এরকম থাকতে পারে যে দেয়ার মানে দুইটা সাবস্ট্রেট, দুইটা প্রোডাক্ট। এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় বাই বাই রিঅ্যাকশনস। বাই সাবস্ট্রেট রিঅ্যাকশনও বলা হয়,
বাই বাই রিয়াকশনও বলা হয় আর কি। মানে বাই বাই রিয়াকশন মানে সাবস্ট্রেট দুইটা, প্রোডাক্ট তো দুইটা। এই কাইনেটিক্সের যত ইকুয়েশনস গুলো আছে এই রিয়াকশনের উপর কিন্তু এগুলা ভ্যারি করে। মনো সাবস্ট্রেটে একরকম হবে, বাই সাবস্ট্রেটে একরকম হবে। ওকে, সো মনো সাবস্ট্রেটের গুলো আমরা মোটামুটি দেখছি আগের লেকচারে। বাই সাবস্ট্রেটের এই ইকুয়েশনস গুলো আমরা দেখবো না, জাস্ট হচ্ছে বাই সাবস্ট্রেট রিয়াকশন গুলো, রিয়াকশন কি, এদের টাইপস, এই ব্যাপারটা জাস্ট আলোচনা করা হয়েছে এই লেকচারে। ওকে, সো বাই বাই রিয়াকশন কি আমরা অলরেডি দেখলাম, যে ক্ষেত্রে হচ্ছে দুইটা রিয়াক্ট্যান্ট থাকবে বা সাবস্ট্রেট থাকবে এবং প্রোডাক্ট হবে দুইটা। ওকে ওকে, এখন হচ্ছে এইভাবে হচ্ছে অন্যান্য গুলোরও নাম করা যায়, নেম করা যায়। যেমন মনো সাবস্ট্রেট বলি, এটাকে বেসিক্যালি বলা হয় ইউনি সাবস্ট্রেট রিয়াকশন। যদি তিনটা থাকে, যে তিনটা রিয়াক্ট্যান্টস, প্রোডাক্ট তিনটা, তাইলে থাকে হচ্ছে টার সাবস্ট্রেট রিয়াকশন। চারটা হলে কোয়াড সাবস্ট্রেট রিয়াকশন। ওকে, এর মধ্যে যে কোয়াড সাবস্ট্রেট রিয়াকশন আসলে এগুলো একটু রেয়ার টাইপের রিয়াকশন আর কি। টার সাবস্ট্রেটও একটু রেয়ার টাইপ, মানে লেস রেয়ার। মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে বাই সাবস্ট্রেট রিয়াকশন। ওকে, অ্যারাউন্ড তোমার যত বায়োকেমিক্যাল রিয়াকশন হয় অ্যারাউন্ড 60% হচ্ছে বাই সাবস্ট্রেট রিয়াকশন। ওকে, যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, সে দিস ওয়ান। ওকে, এটা একটা বাই সাবস্ট্রেট রিয়াকশন। অ্যামাইনো অ্যাসিডের সাথে পানি রিয়াকশন করে এগুলো তৈরি করতেছে, এটা একটা বাই সাবস্ট্রেট রিয়াকশন। কারণ এখানে সাবস্ট্রেট দুইটা, প্রোডাক্ট দুইটা। অথবা এটা অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, এটা তো এনজাইমের নাম। হ্যাঁ, অ্যালকোহল থেকে ওয়াটার বের হয়ে যায় আর কি, এটা প্রোটন বের হয়ে যায়। এই ক্ষেত্রে হচ্ছে রিয়াক্ট্যান্ট দুইটা, প্রোডাক্ট দুইটা, এটা একটা বাই সাবস্ট্রেট রিয়াকশন। আচ্ছা, এখন যত ধরনের বাই সাবস্ট্রেট রিয়াকশনস আছে তাদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। ওকে, দে ক্যান বি ক্লাসিফাইড ইনটু সিকোয়েন্সিয়াল রিয়াকশনস, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনস। বাই সাবস্ট্রেট রিয়াকশন যখন হয় তখন এর কিছু স্টেপ আছে, যে কোন রিয়াক্টেন্ট গুলো আগে ইন্টারাক্ট করে, কোন প্রোডাক্ট আগে তৈরি হয়। ওকে, এই স্টেপের উপর বেস করে এই ক্লাসিফিকেশনটা করা হয়, যেটা সিকোয়েন্সিয়াল না ডাবল ডিসপ্লেসমেন্ট। এর মধ্যে ফার্স্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল। ওকে, স্যার সিকোয়েন্সিয়াল, কি কি কিসের উপর ডিপেন্ড করে ওদেরকে এই নেমিং গুলো করা হয় বললেন? মানে এই ক্লাসিফিকেশনটা করা হয় হ্যাঁ হ্যাঁ। যে বাই সাবস্ট্রেট রিয়াকশনে কি দুইটা সাবস্ট্রেট থাকে, দুইটা প্রোডাক্ট থাকে। হুম, হুম, আর হচ্ছে ঠিক। আরেকটা এনজাইম থাকে আর কি। ঠিক আছে, যে ওই কোন সাবস্ট্রেট গুলা কেমিক্যাল রিয়াকশনের কিন্তু মানে তারা প্যাটার্ন থাকে আর কি, স্টেপস। যে ধরো সাবস্ট্রেট এনজাইমের সাথে রিয়াক্ট করে প্রোডাক্ট তৈরি হয়। সো এটা হুম, বিভিন্নভাবে রিয়াক্ট করতে পারে। এমন হতে পারে যে দুইটা তোমার সাবস্ট্রেটই আগে এনজাইমের সাথে রিয়াকশন করে তারপর প্রোডাক্ট তৈরি হতে পারে। অথবা একটা সাবস্ট্রেট এনজাইমের সাথে রিয়াক্ট করলো, করে হচ্ছে প্রোডাক্ট তৈরি হলো, তারপরে আরেকটা সাবস্ট্রেট এসে রিয়াক্ট করলো, তারপর আরেকটা প্রোডাক্ট তৈরি হলো। এরকমও হতে পারে আর কি। ওকে, এগুলো একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। এর উপর বেস করে হচ্ছে ক্লাসিফিকেশনটা করা হয়, সিকোয়েন্সিয়াল জি। আর ডাবল ডিসপ্লেসমেন্ট। কনফিউশন থাকলে অসুবিধা নেই, এখনই সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই দুইটার একটু ডিটেলস দেখলি। সো ফার্স্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল বাই সাবস্ট্রেট রিয়াকশন। এগুলো কোনগুলো? Reaction in which all substrate must combine with the enzyme before a reaction can occur and products are released then. Okay, and which means a ternary complex of the enzyme and both substrate is formed. আমরা একটা এক্সাম্পল দেখি আর কি। ধরো এই রিয়াকশনটা এ আর বি রিয়াক্ট করে পি আর কিউ তৈরি করতেছে, ই হচ্ছে এনজাইম। সিকুয়েন্সিয়াল রিয়াকশনের ক্ষেত্রে এ আর বি দুইটারই হচ্ছে প্রথমে এনজাইমের সাথে বন্ড ফর্ম করতে হবে। ঠিক আছে, ফার্স্ট দুইটা সাবস্ট্রেটই এনজাইমের সাথে বন্ড ফর্ম করবে, দেন হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে। স্যার এট এ টাইম? অ্যাট এ টাইম মানে? না, অ্যাট এ টাইম না, অ্যাট এ টাইম না। ঠিক আছে, তোমার
প্রথমে হচ্ছে সাবস্ট্রেট, দুইটা সাবস্ট্রেটই হচ্ছে এনজাইমের সাথে রিয়াক্ট করবে, তারপর হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে। হ্যাঁ, অ্যাট এ টাইম না, অ্যাট এ টাইম প্রোডাক্ট তৈরি হবে না, এই ক্ষেত্রে হচ্ছে তারা ইয়া করে আর না কি। না, রিয়াকশন এ এন্ড বি কি দুটোই একসাথেই হচ্ছে কি অ্যাটাক করবে এনজাইমের ওকে, সাথে? গুড কোয়েশ্চেন। ইউজুয়ালি হয় কি, দুইটা সাবস্ট্রেট অ্যাট এ টাইমে যোগ হয় না, একজন আগে আসে আরেকজন পরে আসে। ঠিক আছে, ধরো একটা সাবস্ট্রেট এসে এনজাইমের সাথে যুক্ত হলো, তারপর হচ্ছে আরেকটা সাবস্ট্রেট এসে যুক্ত হয়। ঠিক আছে, হয়ে তারপর প্রোডাক্ট তৈরি হয়। প্রথমে একটা প্রোডাক্ট, তারপর আরেকটা প্রোডাক্ট। বাট সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের শর্ত হচ্ছে আগে দুইটা সাবস্ট্রেট কি এনজাইমের সাথে যুক্ত হতে হবে। যখন দুইটা সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হয়, বাউন্ড করে, তখন একটা কমপ্লেক্স তৈরি হয় এনজাইম আর সাবস্ট্রেট, এটাকে বলা হয় টার্নারি কমপ্লেক্স। তারপর হচ্ছে প্রোডাক্ট দুটো তৈরি হবে। এখন তোমার কোয়েশ্চেন যদি আমি একটু মানে ইলাবোরেট করি, যে দুইটা সাবস্ট্রেট কি একই সাথে এনজাইমের সাথে যুক্ত হয় কিনা, দুইটা প্রোডাক্টই একই সাথে তৈরি হয় কিনা, এটা তো কোয়েশ্চেন ছিল না? জি স্যার। ওকে, অ্যাট এ টাইম মানে কি, ধরো প্রথমে একটা সাবস্ট্রেট এসে এনজাইমের সাথে যুক্ত হয়, তারপর আরেকটা সাবস্ট্রেট এসে যুক্ত হয়, টার্নারি কমপ্লেক্স ফর্ম করলো, দেন একটা প্রোডাক্ট তৈরি হয়, তারপর আরেকটা প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে, তো এখন এখানে কথা হচ্ছে যে এই যে দুইটা সাবস্ট্রেট, কোন সাবস্ট্রেটটা আগে এনজাইমের সাথে যুক্ত হবে এবং কোন প্রোডাক্টটা আগে তৈরি হবে। ওকে, আচ্ছা, এইটা ভ্যারি করতে পারে। এটা যেমন ধরো ফর এক্সাম্পল, আগে হচ্ছে এই এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে প্রথমে এ এসে এনজাইমের সাথে যুক্ত হতে পারে, তারপরে বি এসে যুক্ত হতে পারে, দেন পি প্রোডাক্ট তৈরি হতে পারে, তারপর কিউ তৈরি হতে পারে। একটা ওয়ে এভাবে হতে পারে, অথবা এইভাবেও হতে পারে, বি এনজাইমের সাথে যুক্ত হতে পারে, দেন এ যুক্ত হতে পারে, দেন প্রোডাক্ট তৈরি হবে আর কি। ওকে, তা এই যে দুইটা ডিফারেন্ট ওয়েতে হতে পারে, এর উপর বেস করে আবার সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন গুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল অর্ডার্ড রিঅ্যাকশন, আর একটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, তার আগে এটা কিন্তু বুঝো যে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের ক্ষেত্রে দুইটা সাবস্ট্রেটকে আগে এনজাইমের সাথে যুক্ত হইতেই হবে, হয়ে টার্নারি কমপ্লেক্স ফর্ম করতেই হবে, তারপরে প্রোডাক্ট তৈরি হবে। এইটা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের জন্য মাস্ট। এখন যে দুইটা সাবস্ট্রেট যে এনজাইমের সাথে যুক্ত হবে, কোন সাবস্ট্রেট আগে যুক্ত হবে কোনটা পরে, এর উপর বেস করে ফার্দার ক্লাসিফাই করা হয় যে অর্ডার নাকি র্যান্ডম। অর্ডার বাই সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হয়, এই যে দুইটা সাবস্ট্রেট যে এনজাইমের সাথে যুক্ত হলো, এটা একটা অর্ডার মেনটেন করে। সে ফর এক্সাম্পল ধরো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যে এ সাবস্ট্রেটটা এনজাইমের সাথে আগে যুক্ত হবে, দেন বি সাবস্ট্রেটটা এনজাইমের সাথে যুক্ত হবে, টার্নারি কমপ্লেক্স ফর্ম করবে, দেন পি আগে তৈরি হবে, দেন কিউ তৈরি হবে। যদি এরকম একটা অর্ডার মেনটেন করে, দেন সেই রিঅ্যাকশনটাকে আমরা বলবো সিকুয়েন্সিয়াল অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, একটু কি বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে সিকুয়েন্সিয়াল র্যান্ডমের ক্ষেত্রে কি হবে? সিকুয়েন্সিয়াল র্যান্ডমের ক্ষেত্রে যে কোনো সাবস্ট্রেটে আগে আসতে পারে এবং যে কোনো প্রোডাক্টে আগে তৈরি হয়, মানে যে কোনো সাবস্ট্রেট আগে আসতে পারে, মানে কি, ধরো আগে বি আসলো, তারপর এ যুক্ত হলো, অথবা আগে এ যুক্ত হলো তারপর বি যুক্ত হলো, দেন আগে পি হলো, দেন কিউ হলো, অথবা আগে কিউ হলো আর তারপরে পি হলো। মানে কোনো অর্ডার মেনটেন করবে না। যদি কোনো অর্ডার মেনটেন না করে, দেন সেটাকে আমরা বলি সিকুয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু এক্সাম্পলটা দেখি আর কি। আচ্ছা, এই জিনিসটা একটু মিস করছি, তোমার সিকুয়েন্সিয়াল রিঅ্যাকশন গুলোকে আরেকভাবেও নাম দেওয়া হয় সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, এটা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কেন বলা হয় একটু পরে আমরা দেখব। ওকে, এটা তো আমরা দেখলাম। একটু এক্সাম্পল দেখি, সিকুয়েন্সিয়াল অর্ডার রিঅ্যাকশন। এই পাইরুভেট আর এনএডিএইচ, এই দুইটা রিঅ্যাকশন করে ল্যাকটেট আর এনএডি তৈরি হয়। ওকে, এই রিঅ্যাকশনটাকে বলা হয় ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। আচ্ছা, দাঁড়াও, এটা কি হয়? আচ্ছা, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এই এনজাইমটা হচ্ছে এই রিঅ্যাকশনটা করে। ঠিক আছে, ওকে।
ওকে, এখন ঘটনা হচ্ছে এটা একটা সিকোয়েন্সিয়াল অর্ডার রিয়াকশন। মানে হচ্ছে কোন যে আগে পাইরুভেট না এনএডিএইচ যুক্ত হবে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এনজাইমটার সাথে, এইটা ফিক্সড আর কি। এই রিয়াকশনের ক্ষেত্রে এনজাইমের সাথে আগে এনএডিএইচ যুক্ত হয়, তারপরে পাইরুভেট যুক্ত হয়, দেন এই তিনজনে মিলে হচ্ছে টার্নারি কমপ্লেক্সটা তৈরি করে, দেন রিয়াকশন হয়ে আগে ল্যাকটেট তৈরি হয়, তৈরি হয়ে বের হয়ে যায়, দেন হচ্ছে এনএডি তৈরি হয়ে বের হয়ে যায়, এনজাইমটা ফ্রি হয়ে যায়। এই সিকোয়েন্সটা ফিক্সড, মানে এই অর্ডারটা মেনটেন হয় এই রিয়াকশনের ক্ষেত্রে। এই জন্য এটা একটা সিকোয়েন্সিয়াল অর্ডার রিয়াকশন। বুঝতে পারছো এক্সাম্পলটা? ইয়েস স্যার। ওকে, আর তাহলে র্যান্ডমের ক্ষেত্রে কি হবে? র্যান্ডম, আচ্ছা এটা তো এইটা তো হচ্ছে ফিক্স আর কি, হ্যাঁ এইটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল অর্ডার রিয়াকশন এবং এটা একদম ফিক্স যে আগে ল্যাকটেট ডিহাইড্রোজেনের সাথে এনএডিএইচ যুক্ত হবে, তখন কি দেন স্যার পাইরুভেট এনএডি প্লাস তৈরি করবে ফার্স্টে? পরে। না, করবে না। তাহলে কি সি- একবারে সব প্রোডাক্ট রিঅ্যাক্ট করে তারপর হচ্ছে কি বলি সাবস্ট্রেট রিঅ্যাক্ট করে তারপর হচ্ছে প্রোডাক্টে যাবে? হ্যাঁ, এইটা কিন্তু সিকোয়েন্সিয়াল রিয়াকশনের কন্ডিশন। আগে দুইটা সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হতে হবে, দেন প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে? হুম। ধরো এইটা একটা সিকোয়েন্সিয়াল রিয়াকশন কেন? কারণ প্রোডাক্ট তৈরির আগে both NADH and pyruvate have to bound with the enzyme, মাস্ট। আগে দুইটা সাবস্ট্রেটকে এনজাইমের সাথে বাইন্ড করতে হবে, তারপরে প্রোডাক্ট তৈরি হবে। সো ওকে, এবং এই ক্ষেত্রে এডিশনাল যেটা হয় যে এনজাইমের সাথে এই যে দুইটা সাবস্ট্রেটের মধ্যে আগে এনএডিএইচ যুক্ত হয় এনজাইমের সাথে, দেন পাইরুভেট যুক্ত হয়। ঠিক আছে? যুক্ত হয়ে তারপরে প্রোডাক্ট তৈরি হয়, এবং প্রোডাক্ট তৈরির ক্ষেত্রেও একটা অর্ডার মেনটেন হয়। আগে ল্যাকটেট তৈরি হয়, তৈরি হয়ে ল্যাকটেট হচ্ছে রিঅ্যাকশন সেন্টার থেকে বের হয়ে যায়, দেন হচ্ছে এনএডি প্লাস তৈরি হয়। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। না বুঝলে অসুবিধা নাই, বলো, আই ক্যান এক্সপ্লেন अगेन। আচ্ছা, সিকোয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশনের এক্সাম্পল হচ্ছে এটা। এটা একটা এক্সাম্পল, ক্রিয়েটিন আর এটিপি রিঅ্যাকশন করে হচ্ছে ফসফোক্রিয়েটিন আর এডিপি তৈরি হয়, এবং এই রিঅ্যাকশনটা এই ক্রিয়েটিন কাইনেজ এই এনজাইমটা হচ্ছে এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে আর কি। ওকে, এইটা একটা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন। কেন? কারণ ক্রিয়েটিন এবং এটিপি কে আগে হচ্ছে এই ক্রিয়েটিন কাইনেজ এনজাইমের সাথে যুক্ত হতে হয়, দেন প্রোডাক্ট তৈরি হবে, এই জন্য এটা একটা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন। তো দেন কেন এটা একটা সিকোয়েন্সিয়াল র্যান্ডম রিঅ্যাকশন? কারণ হচ্ছে কোন সাবস্ট্রেটটা আগে এনজাইমের সাথে বাইন্ড করবে এইটার কোনো অর্ডার নেই। এই রিঅ্যাকশনটা যে কোনো ভাবেই হতে পারে। এনজাইমটার সাথে আগে এটিপি এসে যুক্ত হতে পারে, পরে ক্রিয়েটিনিন যুক্ত হতে পারে, অথবা আগে ক্রিয়েটিন এসে এনজাইমের সাথে যুক্ত হতে পারে, দেন এটিপি এসে যুক্ত হতে পারে। ওকে, যে কেউ আগে আসতে পারে, এসে টার্নারি কমপ্লেক্সটা তৈরি হলো যখন এই তিনজন একসাথে যুক্ত থাকে দুইটা সাবস্ট্রেটের এনজাইম, তারপরে হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে। ওকে, এবং এই প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আগে ফসফোক্রিয়েটিন তৈরি হতে পারে, দেন এডিপি, অথবা উল্টাভাবে হতে পারে, আগে এডিপি তৈরি হবে, দেন ফসফোক্রিয়েটিন তৈরি হবে। ঠিক আছে? কোনো অর্ডার নেই, এই জন্য এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল র্যান্ডম রিয়াকশন বলা হয়। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, আচ্ছা, এবং এই জন্য না এই যে আচ্ছা, এই সিকোয়েন্সিয়াল রিয়াকশন গুলোকে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট এই জন্য বলা হয়, যে একটা একটা করে ডিসপ্লেস হচ্ছে, দুইটা সাবস্ট্রেট আসছে এসে তারপর হচ্ছে একটা সাবস্ট্রেট বের হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, এরপর হচ্ছে এটা তো গেল সিকোয়েন্সিয়াল রিয়াকশন। আমরা তো বাই সাবস্ট্রেট রিয়াকশনে ছিলাম। বাই সাবস্ট্রেট রিয়াকশনের দুইটা ভাগ, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। আমরা সিকোয়েন্সিয়ালটা দেখলাম, এখন আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট দেখবো।
আচ্ছা, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনকে পিং পং রিঅ্যাকশনও বলা হয়, ঠিক আছে। এবং এই রিঅ্যাকশনগুলো কি, ইন ডাবল ডিসপ্লেসমেন্ট অর পিং পং রিঅ্যাকশনস ওয়ান অর মোর প্রোডাক্টস আর রিলিজড বিফোর অল সাবস্ট্রেটস বাইন্ড দ্য এনজাইম, ঠিক আছে। And the defining feature of double displacement reactions is the existence of a substituted enzyme intermediate in which the enzyme is temporarily modified. Okay, আচ্ছা, সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে কন্ডিশন কি ছিল, দুইটা সাবস্ট্রেট কি এনজাইমের সাথে আগে বাইন্ড করতে হবে, বাইন্ড করে টার্নারি কমপ্লেক্স ফর্ম করতে হবে। কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ওরকম না, আগে একটা সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড করে একটা প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টটা বের হয়ে গেল, দেন পরের সাবস্ট্রেটটা এসে যুক্ত হয় ওই এনজাইমেরটার সাথে যুক্ত হয়ে দেন পরের প্রোডাক্টটা তৈরি হয়, ঠিক আছে। সো ইন বিটুইন যেটা হয়, এনজাইমের একটা মডিফিকেশন হয়, ধরো এনজাইমের সাথে প্রথম সাবস্ট্রেটটা এসে যুক্ত হলো, যুক্ত হয়ে প্রোডাক্টটা তৈরি করলো, তৈরি করে প্রোডাক্টটা বের হয়ে গেল, তখন এই এনজাইমটা একটা মডিফাইড ফর্মে থাকে, মানে অরিজিনাল যে ভার্সনটা থাকে এনজাইমের সেই অবস্থায় থাকে না, সে একটু চেঞ্জড অবস্থায় থাকে। দেন পরবর্তী সেকেন্ড সাবস্ট্রেটটা এসে ওইটার সাথে ওই এনজাইমটার সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে সেকেন্ড প্রোডাক্টটা তৈরি হয়, প্রোডাক্টটা যখন রিলিজ হয়ে যায় তখন বাই দিস টাইম এনজাইমটা আবার আগের অবস্থায় ফিরে আসে। ওকে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সে এই রিঅ্যাকশনটা অ্যাসপার্টেট আর আলফা কিটো গ্লুটারেট, এই দুইটা সাবস্ট্রেট রিঅ্যাকশন করে গ্লুটামেট আর অক্সালো অ্যাসিটেট তৈরি করে, ঠিক আছে। এবং এই রিঅ্যাকশনটার এনজাইমের নাম হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। এই এনজাইমটা এই রিঅ্যাকশনটা ক্যাটালাইসিস করে। বেসিক্যালি এখানে যে কাজটা ঘটে, তোমার এই দাঁড়াও, দুটো কি এক নাকি, দুটো এক মতো, একটা অ্যামাইনো গ্রুপের ট্রান্সফার ঘটে আর কি, ঠিক আছে। এই জন্য এটাকে অ্যামাইনো ট্রান্সফার রিঅ্যাকশন বলে। ওকে, এনিওয়ে, অ্যাসপার্টেট আলফা কিটো গ্লুটারেট রিঅ্যাকশন করে গ্লুটামেট আর অক্সালো অ্যাসিটেট তৈরি করে। আমরা যদি এটাকে আরো ব্রেকডাউন করি যে কি ইভেন্টগুলো কি ঘটতেছে, ইভেন্টগুলো হচ্ছে এরকম হয়। ফার্স্ট অ্যাসপার্টেট হচ্ছে ওই এনজাইমটার সাথে এসে বাইন্ড করার পরে এই অ্যাসপার্টেট থেকে একটা অ্যামাইনো গ্রুপ এনজাইমের কাছে চলে গিয়ে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, অক্সালো অ্যাসিটেট রিলিজ হয়ে যায়, ঠিক আছে। তুমি এই জন্য এই দুইটা দেখো, যে অ্যাসপার্টেটের এই সাইনটা দেখো, দিস ইজ অ্যাসপার্টেট, একটা অ্যামাইনো গ্রুপ আছে, অক্সালো অ্যাসিটেট অ্যামাইনো গ্রুপ নাই। অ্যাসপার্টেট থেকে একটা অ্যামাইনো গ্রুপ বের হয়ে গেলেই হচ্ছে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়। ওকে, আচ্ছা এনিওয়ে, সো প্রথমে অ্যাসপার্টেট এসে এনজাইমটার সাথে যুক্ত হওয়ার পরে এনজাইম হচ্ছে ওই অ্যাসপার্টেটের অ্যামাইনো গ্রুপটা অ্যাসপার্টেট থেকে ট্রান্সফার হয়ে এনজাইমের কাছে চলে আসে, ফলে অ্যাসপার্টেট হচ্ছে অক্সালো অ্যাসিটেটে পরিণত হয়। এটা এই রিঅ্যাকশনের একটা প্রোডাক্ট, সে হচ্ছে রিঅ্যাকশন সেন্টার থেকে বের হয়ে যায়। এই যে এনজাইম একটু মডিফাই হয়ে গেল, রাইট, এনজাইমের সাথে এখন অ্যামাইনো গ্রুপ চলে আসছে। ওকে, দেন হচ্ছে সেকেন্ড সাবস্ট্রেটটা আসে, আলফা কিটো গ্লুটারেট। এই সেকেন্ড সাবস্ট্রেটটা এসে এই এনজাইমটার এই ফর্মটার সাথে যুক্ত হয়ে অ্যামাইনো গ্রুপটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট ট্রান্সফার হয়ে যায় আর কি। ওকে, ট্রান্সফার হয়ে গিয়ে গ্লুটামেট তৈরি হয়, এটাই হচ্ছে এই রিঅ্যাকশনের সেকেন্ড প্রোডাক্টটা। গ্লুটারেট তৈরি হয়ে গ্লুটারেট বের হয়ে গেল, এনজাইম আগের অবস্থায় ফিরে আসলো। ওকে, সো এই জন্য এটাকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, মানে এটা তো কোনো সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন না, কারণ দুইটা সাবস্ট্রেট আগে এনজাইমের সাথে যুক্ত হচ্ছে না, দ্যাটস ওয়াই ইট ইজ নট এ সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন। ওকে, এটাকে বলা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। দুইবার ডিসপ্লেস হয়, তো ওই যে এখানে একবার অ্যামাইনো গ্রুপটা ডিসপ্লেস হলো, এখানে আরেকবার হলো, এই জন্য এগুলোকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট বা পিং পং রিঅ্যাকশন। জি স্যার। স্যার ফার্স্টে হচ্ছে কি অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হয়ে অক্সালো অ্যাসিটেট লিভ করতেছে, সাথে কি এনজাইম যাচ্ছে? না, এনজাইম যাচ্ছে না, এখানে ব্যাপারটা কি, ফার্স্টে কি অক্সালো অ্যাসিটেট লিভ? হ্যাঁ, মানে ধরো
এনজাইম আর অ্যাসপার্টেট একজন একজনের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার ফলে কি হ্যাঁ হ্যাঁ আসলে এনজাইম তো রিঅ্যাকশনটা ক্যাটালাইসিস করতেছে না, বাইন্ড করার পরে হুম অ্যাসপার্টেট থেকে অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হয়ে এনজাইমের সাথে যুক্ত হয়, ঠিক হুম আছে? যুক্ত হওয়ার জি ফলে এই অ্যাসপার্টেট অক্সালিক অ্যাসিডেটে পরিণত হয়, তারপর অক্সালিক অ্যাসিড লিভ করে মানে কি তারা দুজন আলাদা হয়ে গেল, আসলে সেপারেট করলো, সেপারেট হয়ে গেল। হুম আচ্ছা মানে আসলে কেউ তো রিয়াকশন যে জায়গা থেকে সরে যাচ্ছে না এখানে, right? মানে জাস্ট দুইজন আলাদা হয়ে গেল আর কি, একটা প্রোডাক্ট জি অলরেডি তৈরি হয়ে গেছে। দেন হচ্ছে সেকেন্ড সাবস্ট্রেটটা এসে এনজাইমটার সাথে যুক্ত হয় আর কি। কোন এনজাইমটার সাথে? অরিজিনালটার সাথে না, কিন্তু এই যে এই এনজাইমটার সাথে যেটা একটু মডিফাই হয়েছে আর কি। আচ্ছা ওটার সাথে কে যুক্ত হচ্ছে অ্যালফা কেটোগ্লুটারেট আলফা কিটোগ্লুটারে আচ্ছা যুক্ত হয়ে তারপর হচ্ছে দেন এনজাইম থেকে হচ্ছে এই অ্যামাইনো গ্রুপটা আলফা কিটোগ্লুটারেটে চলে যায়, গিয়ে আলফা আচ্ছা কিটোগ্লুটারেটটা গ্লুটামেটে পরিণত হয়। ঠিক আছে, দুইটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল। দেখো একটু জি এটা, বুঝতে এই জিনিসটা একটু দেখো আর কি, তাহলে বুঝবা। এই ডাবল ডিসপ্লেসমেন্ট আর সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনের বেসিক ডিফারেন্সটা তো বুঝছো? মানে কোনো কনফিউশন থাকলে দুইটা নিয়ে আমাকে কোশ্চেন করতে পারো, অসুবিধা নেই, হ্যাঁ? কোনো কনফিউশন রাখা ঠিক না আর কি। এটা জাস্ট হচ্ছে আমরা রিয়াকশন গুলো কেমন এটা দেখতেছি আর কি, জেনে রাখা ভালো। কারণ বেশিরভাগ রিয়াকশনই হয় হচ্ছে তোমার বাই সাবস্ট্রেট রিয়াকশন, অলমোস্ট 60% রিয়াকশনস আর বাই সাবস্ট্রেট রিয়াকশনস। আর আমরা যেই কাইনেটিক্সে যত কিছু দেখছি আগের চ্যাপ্টারে সবই হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল সাবস্ট্রেট রিয়াকশনের জন্য ছিল আর কি। বাই সাবস্ট্রেট রিয়াকশনের জন্য ইকুয়েশন আছে, ডিফারেন্ট হয়, স্বাভাবিক ডিফারেন্ট হবে সাবস্ট্রেট বেশি। এটা হচ্ছে এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের আরেকটা এক্সাম্পল আর কি। এটা দেখলে বোঝা যায় যে মানে এই এক্সাম্পলটা দেখলে বোঝা যায় যে কেন এটাকে পিং পং ও বলে। পিং হচ্ছে পং হচ্ছে আর কি, হ্যাঁ। যেমন ধরো এই রিয়াকশনটা সাবস্ট্রেট হচ্ছে এই দুইটা, এটি এটিপি আর তোমার হচ্ছে বুঝনি এই এটা কি ডিএনডিপি, এই দুইটা হচ্ছে সাবস্ট্রেট। এইটা এটিপি আর ডিএনডিপি, এই দুইটা হচ্ছে সাবস্ট্রেট, আর প্রোডাক্ট হচ্ছে এডিপি আর এনটিপি। হুম, এই দুইটা কিন্তু সাবস্ট্রেট না। এই ভদ্রলোক এই এটিপি আর এই ভদ্রলোক এই দুইজন হচ্ছে সাবস্ট্রেট, আর প্রোডাক্ট হচ্ছে এই দুইজন। এবং কেন এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন? কারণ প্রথমে তোমার এনজাইমের সাথে এই এটিপি এসে যুক্ত হয়, এনজাইমটার সাথে যুক্ত হয়ে এটিপির একটা ফসফেট গ্রুপ এনজাইমটার সাথে এনজাইমটাতে ট্রান্সফার হয় আর কি, হ্যাঁ। হয়ে এটিপি হচ্ছে এডিপি তে পরিণত হয়, সে এনজাইম থেকে আলাদা হয়ে গেল। দেন এই যে মডিফাইড এনজাইমটা একটা মডিফাইড অবস্থায় আছে কিন্তু এখন, অরিজিনালি তো এনজাইমের সাথে কোনো ফসফরাস ছিল না, এনজাইমটা একটু মডিফাই হয়েছে। দেন এই মডিফাইড এনজাইমটার সাথে ওই সেকেন্ড সাবস্ট্রেটটা এনডিপি বা ডিএনডিপি যেটা বলি, এসে এটার সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে এই ফসফরাস গ্রুপটা তখন এখান থেকে এর কাছে চলে যায়, গিয়ে সে হচ্ছে ডিএনটিপি তে পরিণত হয়। ওকে, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড প্রোডাক্টটা আর কি। আর এই ফসফরাস হচ্ছে এই মডিফাইড এনজাইমটা ফসফরাসটা এই এই সাবস্ট্রেটকে দিয়ে দিলে সে আবার আগের অবস্থায় ফেরত আসে আর কি, ডাবল ডিসপ্লেসমেন্ট হয়। এই জন্য এটাকে বলা হয়, এটা আরেকভাবে এটা পিং পং রিয়াকশনও বলা হয় আর কি।
Okay. এই কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? এই সহজ জিনিস আর কি, জাস্ট এটা। ওকে, আই এম গেজিং, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমরা তো মিডের ডেট মনে হয় ঠিক করছিলাম জানি কবে, ও পরে মিডের পরের উইকে 30 তারিখে। 30 স্যার। 30। ওকে। আমাদের লেকচার আছে কয়টা? আমাদের বেসিক লেকচার আছে আরো 4টা, 6, 7, 8, 9। এগুলা শেষ করার পরে আমাদের আরো কিছু এক্সট্রা পড়াশোনা করতে হবে। স্যার আমাদের তো মিডে চ্যাপ্টার 1 to 4 না? হ্যাঁ, 1 to 4। আচ্ছা, ওকে 5 স্যার। 5 অ্যাড করে দিলে কেমন হয়? সহজ জিনিস। না স্যার 5 হচ্ছে স্যার পরের উইকে আমরা স্যার কুইজ দিয়ে দিব না। লাভ কি, ফাইনালে তো অ্যাড হবে তখন। হুম। মিডের স্যার সিলেবাস। তাহলে 4 এরটা একটু হেল্প করেন স্যার, 4 টা একটু ডিফিকাল্ট লাগে। মানে কিরকম হেল্প? স্যার ওই যে দুনিয়ার ডিরাইভেশন কিন্তু বুঝতে পারতেছি না যে কোন ডিরাইভেশন থেকে, মানে এত কানেকশন লিংক আপ করতে পারছি না। আচ্ছা, আমি তো হচ্ছে ইয়া করবো, ধরো পরীক্ষা তো ওপেন বুক আপনি এক্সাম তো হবে ওপেন বুক এক্সাম নেবেন, এটাই তো ঝামেলা স্যার। ওপেন বুকে তো আরো ডিফিকাল্ট লাগে জিনিসগুলো। শোনো, এটা হচ্ছে এটা 200 লেভেলের কোর্স। হ্যাঁ, এটার কোশ্চেন অত কঠিন হবে না। কিন্তু আমি মানে অত পারফেক্ট হয় না, কিন্তু আমি চেষ্টা করি হচ্ছে কোর্সের লেভেল অনুযায়ী কোশ্চেন করতে আর কি। যে 100 লেভেলের কোর্সের কোশ্চেন 100 লেভেলের মতন, 400 এরটা 400 এর মতন আর কি। 200 লেভেলের কোর্সের কোশ্চেন অত কঠিন হবে না। স্টিল স্যার অন্যান্য চ্যাপ্টার্স গুলো আন্ডারস্ট্যান্ড করা যায়, হ্যাঁ উই ক্যান মেক ইট আপ, বাট চ্যাপ্টার 4 টা স্যার না একটু হচ্ছে। হুম। স্যার ধরেন মিডের আগের দিন স্যার আমার একটা অনেক মানে কিছু বুঝতেছি না একটা জিনিস স্যার, তখন কি স্যার আপনাকে কল করা যাবে? মিডের আগের ক্লাসে করলে সমস্যাটা কোথায়? হ্যাঁ। হ্যাঁ স্যার মানে ক্লাসে তো আছেই স্যার, ধরেন স্যার হঠাৎ করে। আচ্ছা, হঠাৎ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ফ্রি থাকলে অবশ্যই আই ট্রাই মাই ওকে স্যার। বেস্ট। হ্যাঁ। জি স্যার তাহলে স্যার মেইল করা যাবে। হ্যাঁ, মানে একটু চেষ্টা করো কি মিডের আগের ক্লাসটায় কনফিউশন গুলো দূর করতে। হ্যাঁ। ওকে স্যার ঠিক আর আছে। এখন ইমার্জেন্সি যদি হয়, ঠিক আছে, আগের দিনে প্রবলেম দেখা দিল, ফাইন, অসুবিধা নেই, কন্ট্যাক্ট করো আমার সাথে। আই ট্রাই মাই বেস্ট। আর স্যার ক্যালকুলেশনস গুলোর জন্য যে কোয়েশ্চেন দিবেন বলেছিলেন, ও আচ্ছা ওটা ক্যালকুলেশন। তো লেনিঞ্জার বুকস পড়লে হ্যাঁ, হবে। ওই লেনেঞ্জারের বুক পড়লেই হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।